এত বেশি বলতে নেই। ঈদ মোবারক। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমার আজকের অনুষ্ঠান ঈদ আড্ডা। মাগুরার বর্ষিয়ান রাজনীতিবিদ এবং রাজনৈতিক পরিবারের সন্তান আমার সাথে রয়েছেন, আপনারা সবাই তাকে চেনেন। মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ নিয়ে তিনি ঢাকাতে কেন্দ্রীয় ভাবে বিএনপির সাথে জড়িত আছেন এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে কাজ করেন। আহসান হাবিব কিশোর এম মাজিদুল হক সাহেবের রাজনৈতিক সচিব এবং এপিএস ছিলেন, তথা ওই সময়কায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সান্নিধ্য উনি পেয়েছেন। তিনি 8 বার জিয়াউর রহমানের জনসভায় মাগুরাতে একক সঞ্চালনার ভূমিকা পালন করেন এবং সেই সময় জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে গড়ে ওঠেন। রাজনীতির একাল আর সেকাল নিয়ে আলোচনা করব। জনাব আহসান হাবিব কিশোর, আপনি নিশ্চয়ই ভালো আছেন এবং ঈদ অতিবাহিত হয়ে গেল। ঈদের শুভেচ্ছাটা আপনি মাগুরাবাসীকে কিভাবে জানাবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যদিও আপনার এই চ্যানেলে আগে বহুবার এসেছি, ঈদকে উপলক্ষ করে আপনি এইবারই প্রথম। আমি ঈদ উল আজহা আমরা প্রতিবারই পালন করে থাকি। ঈদ উল আজহা ত্যাগে ভাস্বর, ঈমান, আল্লাহর প্রতি, আল্লাহ রসুলের প্রতি বিশ্বাসের মহিমায় উদ্ভাসিত এবং ত্যাগের মহিমায় উদ্ভাসিত একটি আমাদের মুসলমানদের জন্য একটি অনুষ্ঠান। আমরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনা এবং গাম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান পালন করি। 8-10 জন মুসলমানের মতো আমিও যথাসাধ্য চেষ্টা করি এই দিনটির তাৎপর্য যে কুরবানি, সেই কুরবানি সহ অন্যান্য যে সমস্ত মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং দুস্থদের মাঝে তাদের জন্য কিছু খাবার বা অন্যান্য সামগ্রী, বিশেষ করে পশুর গোশত, এগুলো যথাসাধ্য চেষ্টা করি এগুলোকে বিতরণ করে তাদের মাধ্যমে তাদেরকে দেওয়ার জন্য। সাথে সাথে এর যে একটা সামাজিক প্রেক্ষাপট আছে সেটার দিকেও আমরা আমি বিশেষভাবে নজর রাখি। মানুষ আসে, মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়, তাদের কুশলাদি বিনিময় করি, তাদেরকে জিজ্ঞেস করি তারা কেমন আছে এবং এই সূত্রে, এই অনুষ্ঠানের সূত্রে নতুন করে আবার তাদের সাথে এক ধরনের মেলবন্ধন রচনা হয়, যেটা আমি খুবই উপভোগ করি এবং সেই সুযোগটা আমি নেই এর মাধ্যমে। আপনি তো ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, রাজনৈতিক পরিবারের সন্তান। আপনার বাড়িতেই বিএনপির মূল কেন্দ্রীয় কার্যালয় মাগুরায়, তো সেই ক্ষেত্রে তো জীবনে অনেক স্মৃতি আপনার, এবং আপনি জিয়াউর রহমানের সান্নিধ্য তথা মাজিদুল হকের সাথেও কাজ করার সুযোগ পেয়েছেন। আপনি আপনার অভিজ্ঞতা বা আপনি যে জিয়াউর রহমানের সান্নিধ্য পেয়েছেন সেই স্মৃতি কথা আজকে যদি এই ঈদের দিনে নতুন প্রজন্মকে জানাতেন। আসলে সত্যি কথা বলতে কি, আমার মরহুম পিতা অ্যাডভোকেট হাবিবুর রহমান, উনি কংগ্রেসের রাজনীতি দিয়ে 1936 সাল থেকে রাজনীতির সাথে জড়িত। উনি যশোর কংগ্রেসের সভাপতি ছিলেন এক সময়। পরবর্তীতে দেশ ভাগের পরে 1947-এর পরে উনি পাকিস্তান মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাগুরার। পরবর্তীতে 1978 সালে জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের পরম শ্রদ্ধার আমাদের নেতা, উনি ডেকে নিয়ে বঙ্গভবনে 3 দিন ব্যাপী সম্মেলন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল, পরবর্তীতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ফ্রন্ট, এগুলো
গঠন করেন এবং প্রত্যেকটিতে আমার পিতা প্রথমে আহ্বায়ক এবং পরে যখন এই জাগদল এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক ফ্রন্টের পরে যখন একটি বিএনপি যখন রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে মাগুরা জেলার দায়িত্ব প্রদান করেন এবং সভাপতি হিসেবে উনি প্রতিষ্ঠাকালীন সভাপতি। পরবর্তীতে জনাব মাগুরার কৃতি সন্তান, আধুনিক মাগুরার রূপকার, বিএনপির প্রতিষ্ঠাকালীন স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেজর জেনারেল এম মজিদুল হক যখন রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেন, তখন থেকে আমি ওনার অত্যন্ত ঘনিষ্ঠ সান্নিধ্যে আমি যাই এবং প্রথমে অলিখিতভাবে তার রাজনৈতিক সচিব হিসেবে কাজ করি এবং একসময় আমি পুরো বৃহত্তর যশোর জেলা ওনার সাথে সফর করি সাংগঠনিক কার্যক্রমে। যেরকম ধরুন নড়াইল, যশোর, ঝিনাইদহ, এই সমস্ত জেলাগুলো, মাগুরা, এই সমস্ত জেলাগুলোর যখন জাতীয়তাবাদী দলের কমিটি গঠিত হয়, তখন ওনার দায়িত্ব ছিল এই কমিটিগুলো গঠন করবার। আমি তখন ওনার সহচর হিসেবে, রাজনৈতিক সচিব হিসেবে কাজ করেছি এবং আমি তার যতগুলো কমিটি হয়েছে তার সবগুলোর লেখকই ছিলাম আমি। আপনি যদি ধরেন আমাদের মরহুম তরিকুল ইসলাম সাহেব, তারপরে ঝিনেদার বসির মজমাদার, সানু মজমাদার, তারপরে আপনার যশোরের আফসার আহমদ সিদ্দিকী, খালেদুর রহমান টিটো, তারপরে রাজু ভাই, তসলিম খান, মিয়া মোহাম্মদ বদরুল আলা, যারা বিএনপির প্রতিষ্ঠা লগ্নের যে সমস্ত নেতা, সেসব নেতাদের খুব কাছ থেকে আমি দেখেছি। পরবর্তী পর্যায়ে যখন মজদুল হক সাহেব মন্ত্রী হন কয়েকবার, প্রথমবার আমি রাজনৈতিক সচিব হিসেবেই আগাগোড়া দায়িত্ব পালন করে যাচ্ছিলাম লেখাপড়ার পাশাপাশি। পরবর্তীতে আমি কিছুদিনের জন্যে আমি সামরিক বাহিনীর অফিসার ক্যাডেট হিসেবে বাংলাদেশ সামরিক একাডেমিতে যোগদান করি। বৃহত্তর যশোর জেলা প্রায় প্রতিষ্ঠাকালীন যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের খুব, আমার অল্প বয়স থেকেই তাদের কাছে খুব ঘনিষ্ঠভাবে তাদের দেখার সৌভাগ্য হয়েছে। তারা তো পরবর্তীকালে অনেকে অনেক উচ্চ পর্যায়ে রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন আমাদের দলের, যেরকম আমাদের প্রিয় নেতা মরহুম তরিকুল ইসলাম সাহেব, খালেদুর রহমান টিটো, যদিও উনি অন্য দল করেছেন পরে, বাট ওনার শুরু তো এখান থেকেই। তো মাগুরার যেরকম ধরেন আমার প্রতিষ্ঠাকালীন সভাপতি আমার পিতা, যদিও উনি জিয়াউর রহমানের দ্বারা মনোনীত আগে থেকেই, তার পরবর্তীতে ধরেন মরহুম কাজী ফয়জুর রহমান প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক শ্রীপুরের, তারপরে সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোকাদ্দেস হোসেন, তারপরে সহ সভাপতি জনাব আমিনুল ইসলাম চান্দু, এরকম আমাদের মাগুরার যারা রাজনীতিতে এসছেন, তারপরে যুবক নেতাদের মধ্যে জনাব আলী তারেক, তারপর মরহুম সৈয়দ নাজমুল হাসান ইকু, অসংখ্য নেতাকর্মী যারা এখন অনেকেই সক্রিয় নাই বা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তারা ছিলেন। এবং সেই রাজনীতিটা সত্যি কথা বলতে কি ভিন্ন মাত্রার ছিল। এবং সত্যি কথা বলতে যে আজকে রাজনীতির সাথে যদি সেটা তুলনা করি, তাহলে পরে জিয়াউর রহমান সাহেবের সেই যে
আদর্শিক জাতীয়তাবাদের যে মূল দর্শন, সেই দর্শনটা কিছুটা হলেও কিছু কিছু ক্ষেত্রে খর্ব হয়েছে, এ কথা না বললে অসত্য কথা বলা হবে। সম্পূর্ণ একটি অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক আবহতে আমি বড় হয়েছি। অতএব আমি যখন রাজনীতির কথা বলবো বা রাজনীতি করব বা রাজনৈতিক অনুশীলন বা চর্চা করব, তখন আমার এই বিষয়গুলো, সহমর্মিতার বিষয়গুলো, অপরাপর রাজনীতিক নেতৃবৃন্দের প্রতি অবশ্যই আমার সমালোচনা থাকবে। নৈতিক, দার্শনিক এবং পদ্ধতিগত, দেশ পরিচালনায় পদ্ধতিগত বিষয়গুলোর উপরে আমার পছন্দ অপছন্দ অবশ্যই থাকবে। আমার আওয়ামী লীগ কিন্তু দেখেন এই দেশটার জন্মে লগ্ন এত বড় দল, কিন্তু সবচেয়ে দুঃখজনক এই দলটা নিচে নামতে নামতে একদম দেশ ছেড়ে সব নেতারা পালিয়ে চলে গেছে। এর মতো দুঃখজনক ঘটনা আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে খুব কম আছে। এটা একটা ইতিহাসের, আমি যতটুকু লেখাপড়া জানি এবং সত্যি কথা বলতে কি আমার থেকে যারা আরো বেশি বিদগ্ধ ইতিহাস নিয়ে গবেষণা করেন, রাজনৈতিক ইতিহাস নিয়ে গবেষণা করেন বিশেষ করে, তাদের কাছ থেকে আমি শুনেছি যে এটা নাকি একটা বিরল একটা ঐতিহাসিক ঘটনা, যে সরকার প্রধান, রাজনৈতিক দলের প্রধান, দ্বিতীয় প্রধান মানে সেক্রেটারি জেনারেল সহ অপরাপর সমস্ত সংসদ সদস্য তারা পালিয়ে গেছে। এই যে পালিয়ে যাওয়ার বিষয়টা, এটা কিন্তু অন্য কোনো দেশে, আমাদের দেশে তো নয়, এর আগে কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি। যদিও সত্যি কথা বলতে কি আপনাদেরকে একটা জিনিস মনে করিয়ে দিই, এইভাবে গণ আন্দোলনের মাধ্যমে বা ছাত্র জনতা, সামরিক বাহিনী, যৌথ সিপাহী জনতার আন্দোলনে, অভ্যুত্থানে বাংলাদেশের একটি মাত্র দল কিন্তু আপনার পালিয়ে গেছে বা প্রত্যাখ্যাত হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আপনার পারিবারিক সদস্য, পারিবারিক জীবন বা কারা আছেন, আপনি মাজেদুল হকের সাথে কাজ করছেন, আপনার আত্মীয় যেমন কবির মুরাদ সাহেব, আপনার মানে রক্ত, এই মানে এই সম্পর্কে, এই পরিবার সম্পর্কে যদি একটু বলতেন। আসলে আমার আগেই বলছি, আমার পিতা একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন মাগুরা জেলার। মাগুরা এসে পারিবারিক কারণে মাগুরা এসে উনি প্র্যাকটিস করেন। প্রথমে কংগ্রেস, পরবর্তীতে মুসলিম লীগের ধারাবাহিকতায় উনি জেলা বিএনপির সভাপতি হন। আমার মা গৃহিণী ছিলেন। সমাজ কর্মে উনি কুসুন্দি ইউনিয়ন কাউন্সিলের 2 বার কমিশনার ছিলেন এবং সমাজের অন্যান্য নারীদের ক্ষমতায়নের জন্য অনেকগুলো বেসরকারি প্রতিষ্ঠানও চালিয়েছেন উনি। আর আমরা 10 ভাই বোন। আমার সবচাইতে বড় বোন উনি ইন্তেকাল করেছেন। আমার ভগ্নিপতি পাকিস্তান পুলিশ সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, যাকে পিএসপি বলা হয়। মেজো বোন উনিও উচ্চশিক্ষিত। ওনার স্বামী একজন চলচ্চিত্রের সাথে জড়িত ব্যবসায়ী ছিলেন, বড় ব্যবসায়ী। পরবর্তী বোন উনি ডাক্তার, ওনার স্বামীও ডাক্তার। ওনারা সবাই আমার বড় এবং সবাই রিটায়ার করে গেছেন। তার পরবর্তী বোন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়, ওনার স্বামীও ডাক্তার, ওনার ছেলে মেয়েরাও সব বিদেশে আছে। একটা ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, উনি ডাক্তার ছিলেন। তার পরবর্তী বোন সর্বশেষ, সেই বোনটিও আমার বড়, উনি
আপনারা সবাই চেনেন। উনি আমার আর এক খালাতো ভাই জেনারেল মাজেদুল হক সাহেবের ছোট ভাই, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওনাকে আপনারা সবাই চেনেন। উনি জেলা বিএনপির এক সময় সভাপতি ছিলেন। উনি মূলত একজন শিক্ষাবিদ ছিলেন। উনি জেনেভা বিশ্ববিদ্যালয়ের থিওরিটিক্যাল ফিজিক্সের একজন অধ্যাপক ছিলেন, ডক্টর মাহবুবুল হক সিদ্দিকী, ডিএসসি। পরবর্তী পর্যায়ে উনি মাগুরা পৌরসভার নির্বাচিত মেয়র ছিলেন দীর্ঘদিন। তারপরে আমার বড় ভাই একজন নামকরা নাট্যশিল্পী মাগুরার, উনিও মারা গেছেন। মেজো ভাই নাজমুল হাবিব তুষার, উনিও ইন্তেকাল করেছেন। তারপরে আমি, আহসান হাবিব কিশোর, আমার পরে আর দুটো ভাই আছে, আসলাম হাবিব শিশু, সে একজন চিত্রশিল্পী, এবং ছোট ভাই সে ব্যবসায়ী, সে ঢাকায় থাকে। আমার সঙ্গেই তার ব্যবসা, একই প্রতিষ্ঠানে আমরা ব্যবসা করি। এই হচ্ছে মোটামুটি আমাদের পরিবারের চিত্র। আমার পরিবার। ছোটবেলায় আপনার ঈদটা কেমন ছিল? ছোটবেলায় তো নির্ভর ঈদ, আনন্দ। এই সালামি মানে বলতে আমাদেরকে আগে থেকে দেওয়া হতো টাকা। আমরা শুধু সত্যি কথা বলতে কি শুধু ঈদ না, যখন ওই যে দুর্গাপূজার মেলা হতো, এই মেলায় বিভিন্ন ধরনের পুতুল, খেলনা, বাজি, এগুলো কেনার জন্যেও আমরা কিন্তু আমার পরিবারের থেকে আমরা একটা এক ধরনের ইয়ে পেতাম, টাকা পেতাম এগুলো খরচ করার জন্য। আমরা যারা ছোট ছিলাম, ভাই বোন ছিলাম, পেতাম। তো আমি আগেই বলছি আমাদের পরিবারটা একটু ভিন্ন ধরনের। আমরা খুবই সংস্কৃতি মনা পরিবার। আমার বাবা টাউন হল ক্লাবের দীর্ঘদিন ধরে সেক্রেটারি ছিলেন, দিনান্ত ক্লাবের সেক্রেটারি ছিলেন। আপনার বাবার সাথে কোনো বিশেষ স্মৃতি মনে আছে আপনার? বাবার সাথে আমার বিশেষ স্মৃতি অনেকগুলোই আছে। তার মধ্যে আমি যখন ওনার সাথে প্রায়, উনি জানি না আমার অনেক ভাই বোন, কিন্তু ওনার যতগুলো রাজনৈতিক এবং অন্যান্য যে সফর থাকতো, যেরকম যশোর জেলা পরিষদের, বৃহত্তর যশোর জেলা পরিষদের উনি মেম্বার ছিলেন, ভাইস প্রেসিডেন্টও ছিলেন কিছুদিন। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, যেটা কেডি হিসেবে, ওখানেও মেম্বার ছিলেন। এই মিটিং গুলোতে গেলেই উনি আমার সঙ্গে নিয়ে যেতেন। আপনারা যখন ভাই বোন একসাথে হতেন তখন কি একটু গান বাজনা হতো? আপনি যেহেতু সাংস্কৃতিক, আপনার পরিবারের সাংস্কৃতিক। আমাদের বাড়িতে আমি ছোটবেলার থেকেই 4টে রেডিও দেখেছি, উপরে নিচে দিয়ে। আমার বোনরা 2টো ব্যবহার করতো, আর আমার বাবা এবং অন্যান্যরা আমরা ব্যবহার করতাম। তো আমাদের বাড়িতে 2টো আপনার ওই যে কলের গান যাকে বলে, তো এই কলের গানের 2টো মেশিন ছিল, এবং অসংখ্য রেকর্ড ছিল, কয়েক বাক্স। এখানে নজরুল গীতি, গজল, হাম, নাচ, তারপরে কৌতুকও ছিল। কৌতুকও রেকর্ড করা থাকতো তখন। আমরা এগুলো শুনে শুনে বড় হয়েছি। এবং আমার বোন নার্গিস আক্তার কুহু, যিনি ইন্ডিয়াতে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছিলেন, উনি খুবই সুন্দর গান গাইতেন, বিশেষ করে নজরুল গীতি এবং আধুনিক গান। আর আমার বড় বোন মেরাতুল ফাতেমা, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে MA পড়ার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বেতারের একজন নিয়মিত শিল্পী ছিলেন। উনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন, আধুনিক গানও গাইতেন। ওই সময় একজন শিল্পী তৈরি হয়, জি, এটা কিন্তু আমাদের মুসলিম সমাজে বিরাট চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জ মানে, তারপর আমার বাবা মুসলিম লীগের রাজনীতি করতেন, কিন্তু ওনার ভিতরে এই সমস্ত সাম্প্রদায়িক উপমণ্ডকতা আমরা কখনো দেখিনি। আমি জানি আপনিও গান জানেন। আমি ভারতীয় বাংলা গান, বাংলাদেশের দেশের গান, দেশের গান। আজকে আপনি আমাদের মাগুরাবাসীকে কি শোনাবেন? আসলে আমি তো ওইভাবে শিল্পী না, তো 1-2 লাইন হয়তো না, একটু ভালো করে আমি গাইতে হবে। কে প্রথম কাছে এসেছি,
কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। ডেকেছে কে আগে, কে দিয়েছে সাড়া, কারণ আগে কে গো দিশেহারা। ডেকেছে কে আগে, কে দিয়েছে সাড়া, কারণ আগে কে গো দিশেহারা। কে প্রথম মন জাগানো, সুখে ভেসেছি, তুমি না আমি। আমরা যতটুকু জানি যে আপনার পিতা কিন্তু জেল খেটেছে রাজনীতি করতে চেয়ে, আপনি অনেক দিন যাবৎ পালিয়েছিলেন, আপনার নামেও কেস ছিল। মানে এই যে আপনার আব্বাকে দেখেছেন আপনি কাছে থেকে, এই জেলের কোনো স্মৃতি বা এই যে ওই সময়টা আপনার কেমন মনে হয়েছিল? আপনার আব্বাকে যখন জেলে নিয়ে যাচ্ছে বা আপনার নামে কেস, আপনি আসতে পারছেন না, পরিবারের সাথে মিলতে পারছেন না, এইখানে কোনো স্মৃতি কথা থাকলে মাগুরার দর্শকদের। এটা আমার রাজনৈতিক জীবনের একটু বিধুরতম, একটু অত্যন্ত কষ্টের একটা স্মৃতি, যা সচরাচর আমি আসলে দুঃখ বেদনা এগুলো তো খুব বেশি প্রকাশ করার জিনিস না। এগুলো যার হয় সে অনুভব করে এবং সে নিজে এই বেদনায় দগ্ধ হতে থাকে। তো আমি সেরকমই একজন মানুষ। তো আমার পিতা যখন প্রথম জেল খাটেন আমি শুনেছি, তখন আমার জন্ম হয়নি। উনি ছাত্র জীবনে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়বার সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটি সমাবেশ বা মিছিলে আপনার এসপ্ল্যানেড বলে একটি জায়গা, একটা ময়দান আছে কলকাতা শহরের কেন্দ্রবিন্দুতে, ওইখানে জনাব তদানীন্তন ছাত্রনেতা জনাব খানে সবুর খান, তারপরে পরবর্তীতে প্রধানমন্ত্রী ছিলেন নিখিল ভারত মুসলিম লীগের, সময় যুব মুসলিম লীগের প্রধান ছিলেন জনাব শাহ আজিজুর রহমান, এইরকম প্রমুখ এরকম নেতাদের সাথে একটি মিছিলে উনি গ্রেফতার হন এবং প্রায় 21 দিন কারাগারে উপস্থিত ছিলেন, কারাগারে ছিলেন, কলকাতা কারাগারে আলিপুর। এটা আমি দেখিনি। তবে পরবর্তী পর্যায়ে এরশাদের সামরিক আইনের সময় ওনার তখন প্রায় 80-র ঊর্ধ্বে বয়স, ওনাকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য স্থানীয় কিছু আওয়ামী লীগের নেতা এবং তদানীন্তন জেল মহকুমা প্রশাসক তারা মিলিত হয়ে আমার বাবার বিরুদ্ধে সামরিক আদালতের একটি কেস দেয়। সেই কেসে আপনারা জানেন সামরিক আদালতের বিচার সম্পর্কে, সেই কেসে উনি অন্তরীণ হন। এছাড়াও উনি স্বাধীনতার পর আরো একবার জেল খেটেছিলেন, যেহেতু উনি মুসলিম লীগ করতেন। তো এরকম অনেকবার উনি জেল খেটেছেন। তো আমি যখন জেলখানায় ওনাকে দেখতে যেতাম, তো এটা একটা পিতা জেলের গরাদের ওই পাশে আমি সন্তান, আমার পিতার প্রতি আমার গভীর ভালোবাসা সবারই থাকে, আমি কেন জানি না আমার পিতার প্রতি আমার একটু বেশি ভালোবাসা ছিল। তো আমার খুবই কষ্ট লাগতো যে আমার পিতা এই বয়সে এখানে জেল কাটছেন, এবং আমি দেখা মতে, আমার জানা মতে
আমার পিতার কোনো অন্যায় অত্যাচার কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আমি কোনোদিন দেখিনি। উনি মাগুরা শহরের একজন প্রথিতযশা আইনজীবী ছিলেন। সেই ব্রিটিশ আমল থেকে তো ওনার এই আইন পেশায় ওনার সংযুক্তি। তো যাই হোক, আমার ভাই ব্রাদারদের মধ্যে অনেকেই জেল খেটেছেন। আমার খালাতো ভাই মেজর জেনারেল এম মজিদুল হক, উনিও কয়েকবার জেল খেটেছেন এরশাদ বিরোধী আন্দোলনের সময়, এবং বিএনপি সরকারের পতনের পর এরশাদের সামরিক আন্দোলনের সময়, এরশাদ বিরোধী আন্দোলনের সময় জেল খেটেছেন। এবং আমার অপর আরও অনেক আত্মীয় স্বজন জেল খেটেছেন। আমার নামে এরশাদের সময় মার্শাল ল সামরিক আইনের পরে আমার নামে, আমি যুব দলের প্রতিষ্ঠাতা সহসভাপতি ছিলাম, সিনিয়র। আমি যুব কমপ্লেক্সের প্রেসিডেন্ট ছিলাম, জাতীয় যুব সংস্থা, যেটা সরকারিভাবে জিয়াউর রহমান যুবকদের বেকারত্ব নিরসনের জন্য করেছিলেন, তারও চেয়ারম্যান ছিলাম। এইসব প্রতিহিংসার কারণে সামরিক আইন জারির পরে আমার নামে কেস হয়, এবং সংক্ষিপ্ত আদালতে আমাদের অনুপস্থিতিতে আমি জনাব আলী তারেক, মরহুম সৈয়দ নজরুল হাসান ইকু, তারপরে মরহুম শহীদুল ইসলাম দুদু, তারপরে আমাদের আবালপুরের আমাদের ইয়ামিন আলী খান প্রমুখ, আমরা এই কেসে অভিযুক্ত হই। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কেস। 9 বছর আমি বাড়িতে, এরশাদের এই স্বৈর শাসনের 9 বছর আমি হলিয়া নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরেছি, ঢাকায় ছিলাম, কিন্তু বাড়ি আসতে পারিনি। এবং সবচাইতে আমার জীবনের দুঃখজনক ঘটনা 1988 সালের 23শে নভেম্বর আমার পিতা মৃত্যুবরণ করেন। আমি ঢাকায় উপস্থিত থেকেও, দেশে উপস্থিত থেকেও আমি আমার পিতার জানাজায় বা তার দাফনে আমি অংশগ্রহণ করতে পারিনি। এই কষ্টটা আমার আজীবনের একটা দুঃখবোধ। এটা নিয়ে হয়তো আমাকে মৃত্যুবরণ করতে হবে, এটা আপনাদের জানালাম। যাই হোক, আরেকটা কথা, যে আপনি তো জিয়াউর রহমানের সান্নিধ্য পেয়েছেন, জিয়াউর রহমানের সাথে কোনো কথোপকথন আমাদেরকে একটু শেয়ার করবেন? জিয়াউর রহমানের সাথে আমার কয়েকটি অত্যন্ত উল্লেখযোগ্য স্মৃতিচারণ করবার মতন খুব সংক্ষিপ্ত ঘটনা আছে। উনি তো খুব ব্যক্তিত্ব সম্পন্ন লোক ছিলেন, যেমন তেমন উনি স্নেহপ্রবণ লোক ছিলেন। বিশেষ করে প্রতিশ্রুতিশীল যুবক, জেলায় জেলায়, গ্রামে গ্রামে উনি কিন্তু এটা খুঁজে বেড়াতেন বলে আমার কাছে মনে হয়। প্রতিশ্রুতিশীল যুবকদের খোঁজার ওনার একটা সহজাত একটা প্রবৃত্তি ছিল। তা উনি আমি জানি না উনি কেন পছন্দ করতেন আমাকে। আমি সঞ্চালনা করতে উঠলে প্রথমবার, দ্বিতীয়বার যখন সঞ্চালনা, উনি পরবর্তী পর্যায়ে আমার সঞ্চালনা শুনে চেয়ারম্যান সাহেব, আমাদের মন্ত্রী সাহেব, তখন মাগুরার মন্ত্রী জনাব মাজেদুল হক সাহেবকে বলেছিলেন যে ছেলেটা তো খুব ইমপ্রেসিভ, খুব প্রতিশ্রুতিশীল, সঞ্চালনার ভালো, তো আগামী উনি যে একটা ওই দলীয়ভাবে চিঠি ইস্যু করতেন আমাদের সেন্ট্রালের থেকে, যে সঞ্চালনার দায়িত্বে যেন আমাকে দেয়া হয়। সেই চিঠিটা আমার কাছে অনেক দিন ছিল, হয়তো খুঁজলে আমি এখনো পাবো। তা আমি ওনার মৃত্যু পর্যন্ত 8টা জনসভায় আমি সঞ্চালনা করেছি এককভাবে। তবে একটা স্মৃতি বা দুটো স্মৃতি সংক্ষেপে আমি বলবো। উনি যখন বক্তৃতা দিতে উঠবেন সবার শেষে, তখন আমি যেদিন উনি ঘোষণা করলেন মাগুরা টেক্সটাইল মিল এবং টাউন হল ক্লাবে একটা টেলিভিশন, বার কাউন্সিলের অনুদান এবং টেলিভিশন, মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে একটি রঙিন টেলিভিশন, এই দানের ঘোষণা দিলেন, এবং মাগুরা টেক্সটাইল মিল হবে সেই ঘোষণাটা দিলেন। ওই দিন ওই অনুষ্ঠানে আমি ওনার বলছি যে আমি শুরু করলাম স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তারপরে সেনাবাহিনীর সর্বাধিনায়ক, এই দিয়ে অনেক কথা, অনেক বিশেষণ দিয়ে
আমি ওনাকে খুশি করার চেষ্টা করছি, আমি নিজেও মানে আবেগে আপ্লুত হচ্ছে। উনি কাছে পিছন থেকে এসে আমার ঘাড়ের উপরে হাত রেখে আস্তে করে আমার কানের কাছে বললেন, এত বেশি বলতে নেই। আমার কানে এখনো, মানুষ যে নিজের প্রশংসা শুনতে এরকম পছন্দ করে না, আমার গায়ের লোক দাঁড়িয়ে গেছে, পছন্দ করে। আমি প্রথম শুনলাম একটা মানুষের কাছ থেকে, আমার পিঠে হাত দিয়ে বললেন যে এত বেশি বলতে হয় না। তো আমি ওই দিন থেকে, এবং ওনার হাতে তখন একটা ঘড়ি দেখলাম, ঘড়িটার নাম নিনো ঘড়ি। তো একজন রাষ্ট্রপতির হাতে নিনো ঘড়ি, আমি নিনো ঘড়ি সম্পর্কে আমার আইডিয়া ছিল না। আমি তখন মনে করলাম যে এটা কি ঘড়ি। তো হয়ে গেল অনুষ্ঠান, সন্ধ্যের সময় আমি ওই স্থানীয় ঘড়ির দোকানে, যে ওই নিমাই বাবুর দোকান ছিল, একটা ঘড়ির দোকান, যে জিজ্ঞেস করছে, দাদা নিনো ঘড়ি সম্পর্কে আইডিয়া আছে? তা বলে হ্যাঁ আছে, এইটা আমার কাছেই আছে। রাষ্ট্রপতির ঘড়ি আপনার কাছে আছে? আমি ওনারে কিছু বললাম না, একদম দেখলাম যে ওনার হাতে যে ঘড়ি, ঠিক সেই ঘড়িটা সেই রকম ব্র্যান্ড ওখানে আছে। আমি জিজ্ঞেস করলাম যে দাদা এই ঘড়িটার দাম কত? বলে 350 টাকা করে বেচি, আর তোমার কাছে 320 টাকা নেবা। তো আমি স্তম্ভিত হয়ে গেলাম যে এখন আমাদের অনেক ছাত্র নেতা, যুব নেতা, পাতি মন্ত্রী, এমপি, এদের হাতে আবার যারা স্বপ্ন দেখছে, আর একটা রাষ্ট্রপতি, সিটিং রাষ্ট্রপতি, কেন তিনার হাতে একটা নিনো ঘড়ি, সেই নিনো ঘড়ির দাম 350 টাকা। ভাবা যায়? এটা কি আমরা এখন যে রাজনীতি হচ্ছে, এই রাজনীতিতে কি এই সততা, এই জীবনযাপনের যে সংস্কার, এটা কি আমরা ধারণ করতে পারছি? ধারাবাহিকতা, এই প্রশ্নটা আমাদের যারা আমরা রাজনীতি করি, বিশেষ করে আমি অন্যান্য দলের কথা বলবো না, আমরা যারা জাতীয়তাবাদী দলের সদস্য বা কর্মী, আমি তাদের কাছে রেখে গেলাম যে জিয়াউর রহমান তার জীবনাদর্শ, তার নিজের সংস্কার, তার জীবনবোধ, তার জীবন আচরণ, তাই দিয়ে মানুষকে 3.5 বছরে একটি দল গঠন করেছিলেন। আমরা সেই দলের ডিভিডেন্ড, সেই দলের সুফল আমরা এখনো পাচ্ছি। মনে রাখবেন, আমাদের এখানে কোনো অবদান নেই, আমরা জিয়াউর রহমানের রেখে যাওয়া অবদানকে আমরা শুধু ভোগ করছি। ঘটনাক্রমে আমাদের স্কুলের একটি অনুষ্ঠানে ওনারই সুযোগ্য কন্যা সামিনা চৌধুরীর সাথে এই একই গান আমি দ্বৈত কণ্ঠে তার সাথে আমি গাওয়ার সৌভাগ্য হয়েছিল। শুনুন। তুমি যে আমার কবিতা, আমার বাঁশির রাগিনী, আমার স্বপন আজো জাগর, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা, আমি কে তোমার যদি জানতে, তবে কি আমার কাছে টানতে, হয়তো সুদূরে যেত গোসরে, নানা নয়নের নীরে তুমি যে ছিলে, ওগো মোর পল্লবিনী। তুমি যে আমার কবিতা, আমার বাঁশির রাগিনী। অসাধারণ। পরিশেষে আমি ধন্যবাদ জানাবো এরকম একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান করবার জন্যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট জনাব শাহিনুল ইসলামকে। তিনি প্রথাগত ইলেকট্রনিক মিডিয়ার বাইরে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, একটি ইউটিউবের চ্যানেলের মাধ্যমে উনি যে জনপ্রিয়তা অর্জন করেছেন এবং সমাজ, দেশ এবং রাজনীতি সম্পর্কে যে বিস্তৃত একটা পরিবেশ এবং একটি এলাকা উনি বেছে নিয়েছেন এবং তৈরি করতে পেরেছেন,
এটার জন্য আমি তাকে সাধুবাদ জানাবো। এবং তার এই কর্মকাণ্ড, এই সমাজ সেবামূলক, রাজনীতি বিশ্লেষণমূলক এবং আমাদের অন্যান্য সমাজ এর সহায়তা, সমাজ উন্নয়নের সহায়তাকারী অন্যান্য যে কর্মকাণ্ডে আপনি অবদান রাখছেন আপনার চ্যানেলের মাধ্যমে, তার জন্য আপনাকে ভূয়সী প্রশংসা করি এবং ধন্যবাদ জানাই। সাথে সাথে মাগুরা জেলার আপামর মানুষকে এবং বিশেষ করে আমি যেহেতু একজন রাজনীতিবিদ এবং একটি দলের সমর্থক, আমার নিজের দলের সকল নেতা কর্মী সদস্য সমর্থকদেরকে, সকল অঙ্গ সংগঠন এবং দলের বাইরেও যারা জাতীয়তাবাদী রাজনীতি এবং ধানের শীষকে যারা ভালোবাসেন, পছন্দ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভালোবাসেন, খালেদা জিয়াকে মায়ের মতো শ্রদ্ধা করেন, জনাব তারেক জিয়াকে আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসেবে যারা আকাঙ্ক্ষা করেন, আমি সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। প্রিয় দর্শক, আবারও কোনো অনুষ্ঠানে দেখা হবে এই ছোট্ট পরিসরে ঈদের বিশেষ আড্ডা, এবং ভবিষ্যতে আপনার সাথে আরো প্রোগ্রাম করার ইচ্ছা জানিয়ে এবং মাগুরাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি শাহিনুর ইসলাম শেষ করছি। আল্লাহ হাফেজ।